ফলে বর্তমান যে এখানকার যে লড়াই সংগ্রাম এবং এখানকার যে রাষ্ট্র গঠনের যে লড়াইটা এখন চলতেছে, এই জায়গা থেকে আসলে ভাসানীকে কিভাবে দেখব সেটা নিয়ে আমি আমার মতো করে কিছু খুব সংক্ষিপ্ত আকারেই বলার চেষ্টা করব। সেটা হলো যে ভাসানী একটা কথা বলছেন যে বাঙালি স্বাধীনতা অর্জন করতে জানে কিন্তু রক্ষা করতে জানে না, রক্ষা করতে পারে না। এটা ভাসানীর একটা উক্তি। তো এই যে রক্ষা করতে জানে না, সেটা আসলে উনি মিন করছেন যে আসলে আমরা এখানে একটা রাষ্ট্র গঠন করতে পারি নাই। ফলে আপনি এখানে রাষ্ট্রের জায়গা থেকে আমি আমার মতো করে আমি এটা বুঝছি যে বারবারই দেখবেন যে এখানে মানে বাঙালির যে গণরাজনৈতিক ধারার যে লড়াই, সেটা একটা দীর্ঘ লড়াই, সেটা মানে শত শত বছরের লড়াই। এবং এখানে মূলত এই যে গণরাজনৈতিক ধারার যে পরম্পরা, এটারই একটা মানে বাস্তব রূপ হলো ভাসানী, মৌলানা ভাসানী। উনি একই সাথে নিজে তার যে ফিলোসফিক্যাল বিষয়গুলি উনি বর্ণনা করেছেন এবং একই সাথে এটা মাঠে, রাজনৈতিক মাঠে এবং একদম কৃষক প্রান্তিক পর্যায়ে এটাকে বাস্তবায়নের জন্য উনি মানুষের কাছে চলে গিয়েছেন। তো ওনার যে লড়াই, সেটা উনি ব্রিটিশ উপনিবেশিক আমল দেখেছেন। ওইখানে উনি জমিদারদের বিরুদ্ধে বা কৃষক সংগঠন গোছানোর ক্ষেত্রে কাজ করেছেন। এবং উনি মানে আমার কাছে একটা জিনিস আমি ওইদিন পড়তেছিলাম, দেখলাম যে কিশোরগঞ্জে এক জমিদার বাড়িতে উনি মানে আগুন দিয়েছেন নিজেরা সংগঠিত করে। ওইখানে ওই যে জমিদাররা কৃষকদের কাছ থেকে যে টিপসই বা যে কাগজপত্র ছিল এগুলো পুরায় দেওয়ার জন্য উনি নিজেই ওখানে চলে গেছেন এবং সরাসরি অংশগ্রহণ করছেন। ফলে এই যে তার বহুমাত্রিক যে চিন্তাটা, এটা আমার মনে হয় যে আরেকটা জায়গা থেকে আমরা দেখতে পারি, সেটা হলো যে ক্ষমতার প্রশ্নে উনি অনেকেই এই আলাপগুলা তুলেন যে উনি আসলে এত বড় রাজনৈতিক নেতৃত্ব দিয়েছেন বা লড়াই করছেন, কিন্তু কখনো উনি মানে রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার যে চেষ্টা বা ওইখানে পৌঁছানোর যে চেষ্টা, ওইটা উনি করেন নাই বা উনি অনেকেই বলেন যে উনি ব্যর্থ হয়েছেন। কিন্তু আমি বিষয়টা ওইভাবে দেখি না। কারণ হলো যে উনি যে সময়ে তার লড়াইটা শুরু করছেন সেটা হলো ব্রিটিশ উপনিবেশিক আমলে। এবং ব্রিটিশ উপনিবেশিক আমলে যে স্ট্রাকচারটা গড়ে উঠছে এবং ওই স্ট্রাকচারের অধীনে যে সব আইন গড়ে উঠছে, পুরোটাই এখানকার মানুষকে, এটা আপনারা জানেন যে এখানকার মানুষকে শোষণ করার জন্য, মানুষকে নির্যাতন করার জন্য এবং টাকা লুটপাট করার জন্য। ফলে উনি যখন জমিদারদের বিরুদ্ধে আন্দোলন করতেছেন, তখন থেকে শুরু করে আপনার পাকিস্তান আমল থেকে শুরু করে বাংলাদেশ আমলেও উনি মূলত ওই লড়াইটাই করছেন যে এখানকার যে রাষ্ট্রের যে চরিত্র বা এখানকার যে নিবর্তনমূলক আইনগুলা, এগুলো প্রত্যেকটাই মানে রাষ্ট্রখুদ নিজেই একটা মানে করাপ্টেড প্রতিষ্ঠান এটা। ফলে উনি কখনোই ওই জায়গায় মানে এটাকে উনি ভাঙতে চাইছেন, উনি সরাসরি এখানে অংশগ্রহণ করতে চান না। ফলে আপনি দেখবেন যে এখানকার যে লড়াইগুলো হয়েছে, ধরেন শেখ মুজিব থেকে শুরু করে বা পরবর্তীতে আরও যে গণঅভ্যুত্থানগুলো হয়েছে, প্রত্যেকেই তো খুব মানে জনমানুষের আকাঙ্ক্ষার ব্যক্তি ছিলেন এবং রাজনৈতিকভাবেও ওনারা খুব জনপ্রিয় ব্যক্তি ছিলেন। কিন্তু যখনই আপনি দেখবেন, ইভেন গণঅভ্যুত্থানেও আপনারা দেখবেন যে যখনই একজন রাজনৈতিক ব্যক্তি বা একজন রাজনৈতিক ব্যক্তির উপর এখানকার মানুষ আস্থা আনছে, আবার উনি যখন ক্ষমতায় মানে অধিষ্ঠিত হয়েছেন, তারপরে 3 মাসের মধ্যেই ওনার জনপ্রিয়তা নাই বা উনি ফাংশন করতে পারতেছেন না। এটার কারণটা কি? ওটার কারণটা হইলো যে একমাত্র কারণ, আমরা এই যে ব্রিটিশ উপনিবেশিত যে স্ট্রাকচার এবং আইন, এর বাইরে বারবার গণঅভ্যুত্থান হয়েছে, বারবারই আমরা এটা মানে রক্ত দিছে। 71-এ একটা বিশাল এদেশের কৃষক, শ্রমিক, সাধারণ মানুষ জীবন দিছে, কিন্তু ওই রাষ্ট্রটা সে গঠন করতে পারে নাই। সেই পুরনো আইন, সেই পুরনো স্ট্রাকচারের মধ্যেই সে খাবি গাইছে। ইভেন আপনি যদি দেখেন যে এখন এই যে 24-এর গণঅভ্যুত্থানের পরে আমাদের এখন খুবই একটা আলোচনার বিষয় যে রাষ্ট্রের সংস্কার, সনদ এবং ফরহাদ ভাই বলেন যে গঠনের লড়াই, গঠন করতে চাই আমরা।
তো এই যে সংস্কারের আলাপগুলোর মধ্যেও দেখবেন যে এখানে মূলত প্রথমে সনদের আলাপে যাই, যে সনদের মধ্যে যে কমিশনগুলা গঠিত হয়েছে, এখানে দেখবেন যে আপনি মানে এটা অদ্ভুত লাগে আমার কাছে যে এখানে সবচেয়ে বেশি প্রাণ দিচ্ছে শ্রমিকরা বাংলাদেশের এই 24-এর গণ অভ্যুত্থানে, কিন্তু এখানে শ্রমিকের কোনো আলাপই নেই। কৃষকের বিষয়ে কোনো ইয়েই করে নেই, মানে কমিশনই করে নেই। নারী প্রশ্নকে বাদ দেওয়া হয়েছে। কি করা হয়েছে এখানে? একটা মানে এখানকার যে উপরি কাঠামো, এই উপরি কাঠামোতে আগে একজন হয়তো সারা জীবন প্রধানমন্ত্রী থাকতে পারতো, এখন সে 10 বছর তাকে কমায় দেওয়া হয়েছে। মানে আগে আপনি আজীবন বাংলাদেশের মানুষকে শোষণ করতে পারতেন, এখন আপনাকে ক্ষমতা দেওয়া হয়েছে 10 বছর শোষণ করতে পারবেন, বা নির্যাতনের ক্ষমতা 10 বছর দেওয়া হয়েছে। এইটাই তো ঘটছে। মানে আপনি যদি পুরো সনদ থেকে শুরু করে সমস্ত বিষয়গুলো দেখেন, তো আমি এটাকে বাদ দিতেছি না যে সনদ যতটুকু হয়েছে, মানে আমি বলতেছি যে এটা আগামী দিনের আমাদের যে রাষ্ট্র গঠনের লড়াই, সেই লড়াইয়ের জায়গা থেকে আমাদের এই আলাপগুলা তুলতে হবে। সনদ যেটুকু হয়েছে হোক, আমরা এটাকে একটা অগ্রগতি ধরলাম, কিন্তু তারপরেও মানে এখানকার যে অর্থনৈতিক যে শোষণ, এটাকে বাদ দিয়া, বা এখানকার শ্রমিক প্রশ্নকে বাদ দিয়া, বা এখানকার কৃষি ব্যবস্থা, ফরাদ ভাই ভালোভাবে এটা অনেক দিন ধরে বলতেছে যে এখানকার প্রাণ প্রকৃতি, এইগুলা ধ্বংস করে দেওয়া হয়েছে উন্নয়নের নামে। আমাদের উদয় বলল যে এখানকার যে এই যে উৎপাদনের আকাঙ্ক্ষা থেকে এখানকার মানে সত্যিকারের মাটি এবং এখানকার প্রাণ প্রকৃতি কিছুই অক্ষুণ্ণ নাই, এগুলো সব ধ্বংস করে দেওয়া হয়েছে। ফলে আমি ভাসানীকে মূলত দেখি তার এই যে দীর্ঘ তার লড়াই, এই লড়াইটাকে আমি মনে করি যে এটা উনার এই যে এখানকার রাষ্ট্র গঠনের যে আকাঙ্ক্ষা, এবং কোনো সময় আপনি দেখবেন হিস্ট্রিতে যে 71 থেকে শুরু করে প্রত্যেকটা, বা 69-এর গণঅভ্যুত্থানের পরে 71 করছে, বা 90-এর গণঅভ্যুত্থানের পরে একটা নতুন সরকার আসছে, বা এখনো আবার 24-এর গণঅভ্যুত্থানের পরে আবার একটা নতুন একটা যাত্রা আমরা করতেছি। কিন্তু সবচেয়ে দুর্ভাগ্যের বিষয় হলো যে এখানকার যারা এই লড়াই সংগ্রামে অগ্রগামী ছিল, বা লড়াই সংগ্রামে যারা জীবন দিছে, সেই সাধারণ জনগণ যারা গণমানুষ, সেই গণমানুষকে তার রাষ্ট্র গঠন করার জন্য কখনোই দেওয়া হয় নাই, কখনোই এই সুযোগটা দেওয়া হয় নাই যে তার যে রাষ্ট্র, সে কিভাবে এখানকার রাষ্ট্র তার প্রাণ প্রকৃতিকে রক্ষা করে তার জীবনযাপনকে সহজ করার জন্য কিভাবে সে এখানকার রাষ্ট্র গঠন করবে, সেই বিষয়ে কখনোই তাকে সুযোগ দেওয়া হয় নাই। এটা একটা এলিট শ্রেণী, ফরহাদ ভাই বলেন যে এটা লুটের মাফিয়া শ্রেণী, তারাই মূলত এখানে কমিশন করে এখানকার সমস্ত ক্ষমতা কাঠামোকে তারা কুক্ষিগত করে তার মতো সে এখানকার আমাদের উপর চাপায় দেয়, জনগণের উপর চাপায় দেয়। ফলে এই জায়গা থেকে আমি দেখি যে মৌলানা ভাসানীর মূলত লড়াইটা ছিল এই যে আমরা যে রাষ্ট্র গঠনের এখনকার যে লড়াইটা আমরা করতেছি, সেই লড়াইটাকেই তিনি মানে তার মতো করে উনি করছেন, এবং ফলে তিনি ক্ষমতার প্রশ্নে তিনি নিজে কখনোই এই যে জায়গাটা ক্ষমতা, এটাকে উনি পরিবর্তন করতে চাইছেন, উনি নিজে এই ক্ষমতার অংশীদার হতে চান নাই, এটা আমার কাছে মনে হয়। আর এখানে আরেকটা গুরুত্বপূর্ণ আলাপ এখানে ইসলাম প্রশ্নে আমি দেখলাম যে মৌলানা ভাসানী যখন তার শাগরিদদেরকে তার কাছে বায়াত হওয়ার জন্য বলতেন, তখন দেখলাম যে উনি তরিকার, এখানকার যে তরিকা, বিভিন্ন তরিকা আছে, সেই তরিকার 4টা তরিকার যে কোনো একটার হইতো চিশতিয়া তরিকা, বা এই তরিকাগুলো যেন মাযহাব না। ফলে উনি কিন্তু এখানকার মানে পীর আউলিয়া সহ এখানকার কিন্তু একটা লড়াই আছে। তো ওই লড়াইটাকেই ধরেন যে এখানকার সুফিরা কি লড়াইটা করছে, কারবালা কেন্দ্রিক যে লড়াইটা, এখানকার সত্য প্রতিষ্ঠার জন্য যে লড়াই, এটাই কি কিন্তু এখানকার সুফি দরবেশ যারা ছিল এই লড়াই থেকে এরা অনুপ্রাণিত হয়েছে। ফলে এই লড়াই থেকে উনি এই যে এখনকার যে আপনারা এক ধরনের পুঁজিতান্ত্রিক যে এটা ইসলামিক দেখতেছেন, একটা মানে হাজির হইতেছে আর কি, তো এটার বাইরে কিন্তু উনি এখানকার যে সাধারণ মানুষের যে ইসলামকে যেভাবে ধারণ করছে, এটা থেকে উনি এই লড়াইয়ের যে সারবস্তুটা নিয়েছেন। এবং
এটা রুমেল ভাই ভালোভাবে বলে গেছেন যে এখানকার এই যে বাইনারি যে সমাজতান্ত্রিক, ওনাকে সমাজতন্ত্রের চোখে দেখা বা ইসলামের চোখে দেখা, এটা না, এখানকার লড়াই থেকে উনি সারমর্ম বা সারবস্তু নিচ্ছেন এবং এটা থেকেই উনি উনার মতো করে উনার লড়াইটা করে গেছেন। তো ফরহাদ ভাই আছেন, উনি দীর্ঘ বক্তৃতা দিবেন, আমরা শুনবো। তো আমার আলাপটা মূলত এইটাই যে এখানকার আমরা যে এখনকার যে একটা রাষ্ট্র গঠনের লড়াইয়ের মধ্যে আছি, এটা কিন্তু জাস্ট 24 থেকে শুরু হয়েছে, এটা শেষ হয় নাই। ফলে এখানকার যে কৃষক, শ্রমিক এবং সাধারণ মানুষের যে সংগ্রাম, এই সংগ্রামটাকে আমাদের সামনে আগায় নিতে হবে এবং বাংলাদেশের যে রাজনৈতিক পরিস্থিতি সেটাতে সামনে একটা ভোটের দিকেও যাচ্ছে। তো আমি মনে করি যে এটা আসলে ভোটটা হবে, কিন্তু এর মধ্য দিয়ে বাংলাদেশের যে সমস্যার এটা সমাধান হবে না এবং নতুন একটা মাত্রায় বাংলাদেশ প্রবেশ করবে। তো ওই লড়াই সংগ্রামে আমরা যাতে কৃষক, শ্রমিক এবং মেহনতি মানুষের জন্য আমরা ভাসানীর যে চিন্তা এগুলাকে নিয়ে আমরা যাতে সামনে হাজির হইতে পারি এবং ওই একটা আমি বিশ্বাস করি যে এখানকার যেহেতু সাংস্কৃতিক, অর্থনৈতিক এবং যেসব সমস্যাগুলা সমাধান হওয়া উচিত ছিল এগুলা কোনো কিছুই হয় নাই, ফলে আরেকটা গণঅভ্যুত্থান এখানে মানে আছে এবং এটা অপেক্ষা করতেছে সামনে। ফলে ওই যে বিজয়ী গণঅভ্যুত্থান, সেই গণঅভ্যুত্থানে আমরা এই 24-এর গণঅভ্যুত্থান থেকে কি আমরা শিখলাম এবং কোন কোন জায়গায় ব্যর্থ হইলাম এবং মৌলানা ভাসানীর এই যে লড়াই বা এখানকার গণরাজনৈতিক ধারার যে লড়াই এবং জনগণের অভিপ্রায়ের ভিত্তিতে একটা যে নতুন রাষ্ট্র ব্যবস্থা গঠনের যে লড়াই, সেই লড়াইয়ে আমরা সামনে হাজির হব এবং নেতৃত্ব দেব এবং একটা কামিয়াব হব, এই আশাবাদ ব্যক্ত করতেছি। ইনকিলাব জিন্দাবাদ।